আমন্ত্রণ দীপ্ত সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু কিছুক্ষণ পর মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। বিভিন্ন সীমান্ত দিয়ে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফ এর, শক্ত অবস্থান নিয়েছে বিজিবি। এবার রাজপথের আন্দোলনে ককরোচ জনতা পার্টি, অংশ নিলেন তরুণ ও বিশিষ্ট ব্যক্তিরা। শুরুতে গ্লো অ্যান্ড লাভলি সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2026। নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর সংগ্রহ করতে ভারতে অবস্থান করছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হাসিব। কথা বলবো তার সঙ্গে। হাসিব, ফাইনাল ম্যাচে বাংলাদেশ দলের একাদশ সম্পর্কে আমাদের জানাবেন। এছাড়া ম্যাচ শুরুর আগ মুহূর্তে স্টেডিয়ামের পরিবেশ কেমন দেখছেন? আর কিছুক্ষণ পর ফাইনালের দ্বৈরথ বাংলাদেশ ভারত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের অষ্টম আসরের। বাংলাদেশের যে স্কোয়াড দিয়েছে সেখানে আসলে শামসুন্নাহার জুনিয়র মূল একাদশে ঢুকেছেন তোহরা, এবং তাতে যেটা হয়েছে যে আগের ম্যাচের অর্থাৎ সবশেষে নেপালের বিপক্ষে খেলা যে স্কোয়াড থেকে দুটি পরিবর্তন এসেছে, এবং সেই সাথে ফরমেশনটা অনেক ভিন্নতা এসেছে। 4-4-2 ফরমেশনে আজকে বাংলাদেশ খেলছে। এর আগে যেমনটা ছিল 4-3-2 ফরমেশনে ছিল সেখান থেকে, এবং গোলরক্ষকের জায়গাটা মিলি খান এখনো তার স্থানটা ধরে রেখেছেন, অর্থাৎ গোল পোস্টের নিচে তিনি একমাত্র দলের অতন্ত্র প্রহরী হিসাবে থাকবেন আজকের ম্যাচেও। এবং যে বিষয়টা থাকছে যে ভারতের স্কোয়াডেও বেশ কিছু পরিবর্তন আসলেও সেটি আসলে তাদের ফরমেশনে একেবারে চেঞ্জ হয়নি। তারা সবশেষে ভুটানের সঙ্গে যেই ফরমেশনে খেলেছিল দ্বিতীয় সেমিফাইনাল, সেই ফরমেশনে তারা ধরে রেখেছে। এবং একটা বিষয় যে দর্শক উপস্থিতি, আসলে আমরা পুরো টুর্নামেন্ট জুড়ে দেখেছিলাম যে তেমন একটা দর্শক উপস্থিতি ছিল না। বাংলাদেশের নেপাল যেই প্রথম সেমিফাইনাল হয়েছে সেখানে আমরা শতাধিক দর্শক দেখেছি। আজকে এখন পর্যন্ত খুব একটা দর্শক নেই, যদিও কিছুটা সময় এখনো বাকি রয়েছে ম্যাচ শুরু হতে। আমরা আশা করি যে কিছুক্ষণের মধ্যে হয়তো দর্শকের উপস্থিতি আমরা দেখতে পারবো। তবে স্টেডিয়ামের নিরাপত্তা, স্টেডিয়ামের পরিবেশ আগের সবগুলো ম্যাচের থেকে অনেকটাই ভিন্ন, যেহেতু এটা ফাইনাল শিরোপা নির্ধারণে। কিছু কিছু দর্শক এসেছে, ভুজেলা আওয়াজ কিছু শুনতে পাচ্ছেন আমার ঠিক পিছনে। স্টেডিয়ামে খেলোয়াড়রা কিছুক্ষণ আগে তাদের সবশেষ ওয়ার্ম আপটা করে নিয়েছে, তারা তাদের গ্রিন রুমে চলে গিয়েছে। কিছুক্ষণ পরে খেলা শুরু হবে, তারা পুরোপুরি প্রস্তুতি নিয়ে মাঠে নামবে, এবং শেষ মুহূর্তে টিম মিটিং, খেলার ফরমেশন সবটাই আসলে শেষবারের মতো নিজে থেকে প্রস্তুতি নেওয়ার একটা সুযোগ আসলে বাংলাদেশের নারী দলের সামনে। এবং এই সাফের এই শিরোপা যদি বাংলাদেশ জিতে পারে তাহলে হবে তাদের টানা তৃতীয় শিরোপা। ভারতের জন্য হবে 6 বছর পর শিরোপা পুনরুদ্ধারের একটি সুযোগ। সেটি আসলে দুদলই কেউই হারাতে চায় না, এবং সেটার জন্য তাদের সর্বোচ্চটা নিংড়ে খেলার প্রতিশ্রুতি রয়েছে দুদলের খেলোয়াড়দের। সুমনা। হাসিব, ধন্যবাদ আপনাকে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর অবৈধ পুশিনের বেশ কয়েকটি অপচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় গত 24 ঘন্টায় এমন অন্তত 8টি পুশিনের চেষ্টা প্রতিহত করা হয়। বাংলাদেশের হিসেবে প্রমাণ ছাড়া কাউকে গ্রহণ করা হবে না বলে জানায় বিজিবি। পঞ্চগড়ের সদর উপজেলার বড়বাড়ি সীমান্তে শুক্রবার ভোরে 10 জনকে পুশ ইন করার চেষ্টা করে বিএসএফ। প্রবেশ করতে না পারায় এক পর্যায়ে 3 শিশু, 2 নারী এবং 5 জন পুরুষের স্থান হয় শূন্যরেখায়। ঘটনার পর থেকেই সতর্ক অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। 28 ঘন্টা থেকে এইভাবে সারাটা রাত এই যে বৃষ্টিটা গেছিল তাদের উপর দিয়ে চলে গেছে। এটা ছোট ছোট বাচ্চা, আর এদের খাওয়ার কোনো ব্যবস্থা নাই, থাকার কোনো ব্যবস্থা নাই, পানির মধ্যে তারা বসে আছে। আমাদেরও মায়া লাগতেছে, তা আমাদের তো অসহায়, আমরা কি করব? পাবলিক আছে এলে তো অত্যাচার শুরু করেছে। আজকে আমরা সারাদিন ঘুমাতে পারি। আমরা বাংলাদেশের সরকার হোক আর ভারতের সরকারের হোক, ওরাও তো মানুষ। বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে একাধিক পতাকা বৈঠক হয়। আমি তাদেরকে বলেছি যে তোমরা তাদেরকে অবৈধভাবে এখানে ফেরত পাঠিয়ে দিয়েছো। এরা বৃষ্টির মধ্যে ছিল, গতকাল বজ্র হয়েছে, এটা ইনহিউম্যানিটেরিয়ান। তো তারা বলেছে যে তাদের হাইকোর্টের সাথে কথা বলবে, বাট আমরা এই পজিশনে অনর। মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে 6 জনকে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ, কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির প্রতিরোধে ওই 6 জন প্রবেশ করতে পারেনি। এদের মধ্যে 3 জন পুরুষ, 2 জন নারী এবং 1 শিশু রয়েছে। পটের জন্য দেখতে পারে না, পটের মধ্যে চলে আসে এরা। গ্রাম মহলবাসী সবাই পাহারায় আছে।
এছাড়া শুক্রবার লালমনিরহাটের 3টি সীমান্ত পয়েন্ট দিয়ে 33 জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি। এর মধ্যে তিস্তা ব্যাটালিয়নের বড়খাতা সীমান্তে 11 জন, পাটগ্রামের 65 বাড়ি সীমান্তে 10 জন এবং আদিতমারী উপজেলার দিঘলটারি দুর্গাপুর সীমান্ত এলাকায় 12 জন ছিলেন। নওগাঁর সাপাহার সীমান্ত এলাকা দিয়ে নারী, পুরুষ ও শিশু সহ 17 জনকে পুশ ইনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। শনিবার সকাল 7:30টার দিকে সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। আদ্দিন হাসপাতালকে দেয়া কারণ দর্শানো নোটিশের জবাবে সরকার সন্তুষ্ট না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তবে হাসপাতালটির আইনজীবীদের দাবি, লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি। শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য 2 জনকে সাময়িক বরখাস্তের কথা জানান তিনি। দেশজুড়ে আলোচিত ও মর্মান্তিক এক ঘটনা, রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যু। যা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনে উঠে আসে হাসপাতালটির নানা অব্যবস্থাপনার চিত্র। এমন বাস্তবতায় নিজেদের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরছে হাসপাতালটি। কর্তৃপক্ষের নিয়োগ করা আইনজীবী শনিবার সংবাদ সম্মেলনে জানান, ক্ষতিপূরণ দেয়া হবে ভুক্তভোগী পরিবারগুলোকে। আর ঘটনার দায়ে বরখাস্ত করা হয়েছে 2 জনকে। ভুক্তভোগী পরিবারের কোনো সদস্য অর্থাৎ মা, বাবা কিংবা ভাই বোন যতদিন জীবিত থাকবেন তারা আদ্দিন হাসপাতালে সকল রোগের ফ্রি চিকিৎসা পাবেন, ঔষধ ব্যতীত। দ্বিতীয়ত, আদ্দিন হাসপাতালের মেডিকেল কলেজ সমূহে কোনো উপযুক্ত ছাত্র যদি থাকে এই পরিবারের, তারা বিশেষ বৃত্তিতে এই মেডিকেল কলেজগুলোতে পড়াশোনা করতে পারবে। সরকার যে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন এই আইনজীবী। আর কর্তৃপক্ষের শাস্তি দাবি করেন মারা যাওয়া এক নবজাতকের পিতা। আমরা অলরেডি মামলা করেছি এবং আমরা যারা এর সাথে সরাসরি দোষী সাব্যস্ত হবে তাদের সর্বোচ্চ শাস্তি আমরা আবেদন করেছি রাষ্ট্রপক্ষের কাছে। আমরা শাস্তি অলরেডি অবশ্যই চাই, কর্তৃপক্ষের একটা শাস্তি হোক। আদ্দিন হাসপাতালকে তারা 72 ঘন্টার ভিতরে কারণ দর্শাতে বলেছেন যে কেন হাসপাতালের লাইসেন্স ক্যান্সেল করা হবে না। এই মর্মে আগামীকাল বিকাল 5টার ভিতরে কারণ দর্শানোর জন্য চিঠি পাঠিয়েছে। ওটা যেহেতু একটা লিগ্যাল প্রসেস, এটি হাসপাতাল কর্তৃপক্ষ লিগ্যালি মোকাবেলা করবে। ওই ঘটনায় সরকারের অবস্থান কড়া বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাফ জানিয়ে দেন, কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। আমরা রিপোর্ট পেয়েছি, বিকালের ভিতরে আমরা একটা এর সিদ্ধান্ত নেব। আমরা আইনানুগভাবে সকল দিক বিবেচনা করে গতকাল বিকালে তাদের অফিসে আমরা নোটিশটা নিয়েছি। আগামীকাল রবিবার বিকালের মধ্যে এরা উত্তর দিতে হবে কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না। গত 27 মে আদ্দিন হাসপাতালে একসঙ্গে 6 নবজাতকের মৃত্যু হয়। আইনানুগভাবে যতটুকুন পর্যন্ত যাওয়া দরকার। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশের 65% সাধারণ ও নিম্ন আয়ের বিদ্যুৎ ব্যবহারকারীকে মূল্যবৃদ্ধির বাড়তি চাপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা হয়েছে। শনিবার সচিবালয় ব্রিফিংয়ে কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, বিইআরসি এই সিদ্ধান্তের মাধ্যমে বিত্তবান গ্রাহকদের উপর চাপ পড়লেও নিম্ন আয়ের চাপ মুক্ত থাকবে। ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের লিখিত বক্তব্য এবং সার্বিক পরিস্থিতি গণমাধ্যমের সামনে উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান। আমাদের এখান থেকে মানি লন্ডারিং এর পরিমাণের দিকে তাকাই, আমরা যদি এখানে আমাদের ইনফর্মাল ইকোনমির সাইজের দিকে তাকাই, তাহলে কিন্তু এই 41,000 কোটি টাকা কিন্তু কিছুই না। এবং এই অপরাধগুলি করে এই পরিমাণ কালো টাকার মালিক যারা হয়েছেন, দেশে এবং বিদেশে পাঠিয়েছেন, সেই অপরাধের বোঝাই কিন্তু বহন করতে হচ্ছে। কিছু অলিগার্ককে মূলত সুবিধা দেওয়ার জন্য বিদ্যুৎ জ্বালানি খাত সম্পূর্ণরূপে প্রায় আমদানির উপরে নির্ভর করে রাখা হয়েছিল। আমাদের অনশোর, আমাদের ভূমিতে যে গ্যাস অনুসন্ধান প্রায় স্থবির বা বন্ধ হয়ে গিয়েছিল। অফশোর, আপনারা জানেন যে আমরা এখন অফশোর গ্যাস অনুসন্ধানের জন্য খুব দ্রুত পদক্ষেপ নিচ্ছি। আগামীকাল থেকে মেট্রো রেলের চলাচল রাতে উভয় দিক থেকে 20 মিনিট করে বাড়বে।
এই সিদ্ধান্তের ফলে রাতে মতিঝিল থেকে উত্তরার পথে সর্বশেষ ট্রেন ছাড়বে 10:30টায়, আর উত্তরা থেকে সবশেষ ট্রেন ছাড়বে রাত 9:50 মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রাতের সময় বাড়ানোর লক্ষ্যে গত 1 মাস পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে। রোববার থেকে যাত্রী পরিবহন শুরু হবে। তবে শুরুতে বাড়তি 20 মিনিটে মেট্রো রেল একটি ট্রিপ দেবে, অর্থাৎ একটি ট্রেন মতিঝিলমুখী এবং অন্যটি উত্তরামুখী চলাচল করবে। ফলে এক ট্রেনের সঙ্গে অন্য ট্রেনের মাঝখানে বিরতি থাকবে 10 মিনিটের। সুদানে দায়িত্ব পালনকালে নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর জাতিসংঘের মর্যাদাপূর্ণ দাগ হামারশোল্ড পদকে ভূষিত করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এই সম্মাননা প্রদান করা হয়। সংস্থার মহাসচিব অ্যান্টনিও গুতেরেস নিহত শান্তিরক্ষীদের পদকগুলো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর হাতে তুলে দেন। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তাদের সাহস, আত্মত্যাগ এবং নিষ্ঠার স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়। 2025 সালের 13 ডিসেম্বর জাতিসংঘের পতাকা তলে দায়িত্ব পালনকালে এক ড্রোন হামলায় নিহত হন বাংলাদেশের ওই 6 জন শান্তিরক্ষী। এদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শনিবার দিল্লির যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভে এই দাবি জানান তিনি। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আয়োজিত এই বিক্ষোভে অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে ভারতে আসেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ। সেখানে তিনি আরও বলেন, অনেকে কারাবাসের ভয়ে আপোষ করেছেন, নিজেদের বিকিয়ে দিয়েছেন, কিন্তু এই দেশের ছাত্র যুব সমাজ বিকিয়ে যায়নি। সিজেপির বিক্ষোভে অংশ নেওয়া অধিকাংশই ছিলেন স্কুল কলেজের শিক্ষার্থী এবং তরুণ পেশাজীবী। অনেককে তেলাপোকার মুখোশ পরে এবং হাতে ফুল নিয়ে কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়। শিক্ষা সংস্কার ও জলবায়ু কর্মী সোনম ওয়াংচুকও বিক্ষোভে যোগ দেন। তিনি বলেন, দীপককে গ্রেপ্তার করা হলে তিনি 6 সপ্তাহের অনশন কর্মসূচি পালন করবেন। বিক্ষোভে সম্ভাব্য উত্তেজনা এড়াতে 6 জনকে দিল্লি পুলিশ আটক করেছে বলে জানিয়েছে দ্য হিন্দু। ভারতে মোদী সরকারের ক্রমে গলার কাটা হয়ে উঠেছে ককরোচ জনতা পার্টি সিজেপি। ব্যঙ্গাত্মক অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে জন্ম দেয়া গ্রুপটি এরই মধ্যে নেমেছে রাজপথের আন্দোলনে। তরুণদের মাঝে তুমুল জনপ্রিয় সিজেপির সঙ্গে প্রতিনিয়ত যুক্ত হচ্ছেন বিশিষ্ট ব্যক্তিরাও। সাহাব, গরিব কো মুফত কি চিজ নেই চাহিয়ে। তরুণদের জন্য, তরুণদের দ্বারা, তরুণদের রাজনৈতিক প্ল্যাটফর্ম, এই স্লোগান নিয়ে গত 16 মে যাত্রা শুরু করে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। ব্যঙ্গাত্মক এই অনলাইন প্ল্যাটফর্মটির ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা 2 কোটি ছাড়িয়ে এগিয়ে চলছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে দিল্লি পাড়ি দিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ফিরেই বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষার্থীদের বিপত্তি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শনিবার ভারতের সংসদ ভবনের নিকটবর্তী একমাত্র সমাবেশের স্থল যন্তর মন্তরে বিক্ষোভ করেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দীপকের দিল্লি আগমন রাজধানীতে নতুন কোনো উত্তেজনার পূর্বাভাস দিচ্ছে। ক্ষমতাসীন দল বিজেপি প্রচার করছে এই আন্দোলনকারীদের পেছনে পাকিস্তানি মদদ রয়েছে। আরও রয়েছে ভারত বিরোধী মার্কিন ধনকুবের জর্জ সোরোসের হাত। অভিজিৎ দীপকেও সংশয় প্রকাশ করে বলেছেন, দেশে ফিরলে তার স্থান হতে পারে দিল্লির তিহার জেলে। ককরোচ জনতা পার্টির আন্দোলনকে তীব্রতর করে তুলতে পারে ভারতের লাদাখ অঞ্চলের বিশিষ্ট অধিকার কর্মী সোনম ওয়াংচুকের সমর্থন। তালিকায় আরও রয়েছেন চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ, কুণাল কোহলি, অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা, দিয়া মির্জা, ফাতিমা সানা শেখ ও এশা গুপ্তা, কৌতুক শিল্পী কুণাল কামরা এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মিত্র ও সাবেক ক্রিকেটার কীর্তি আজাদও সিজেপির পাশে রয়েছেন। সিজেপিকে সমর্থন জানিয়েছেন ভারতের প্রবীণ ও বিখ্যাত সমাজকর্মী আন্না হাজারে। তরুণদের এই প্রতিবাদের প্রশংসা করে ভারত সরকারকে আহ্বান জানিয়েছেন আন্দোলন ও ক্ষোভকে যেন গুরুত্ব দেওয়া হয়। 3 জন নতুন মুখপাত্রের নাম ঘোষণা করেছে সিজেপি। মূল নেতৃত্বে থাকবেন অভিজিৎ দীপকে, প্রধান মুখপাত্র সাংবাদিক সৌরভ দাস, বাকি 2 জনের একজন রাজনৈতিক গবেষক ও চলচ্চিত্র নির্মাতা বিজেতা দাহিয়া, আর অপরজন সাবেক ম্যানেজমেন্ট পরামর্শক আশুতোষ রানকা। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ। নাইজারের উত্তরাঞ্চলে সাহারা মরুভূমির এক প্রত্যন্ত এলাকায় পিপাসায় অন্তত 49 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
মরুভূমির চরম প্রতিকূল পরিবেশে এতগুলো মানুষের মৃত্যুর মধ্যে বেঁচে ফিরেছেন মাত্র 2 জন। তারা মরুভূমির তপ্ত বালুর উপর দিয়ে বহুদূর পথ হেঁটে লোকালয়ে পৌঁছে কর্তৃপক্ষকে খবর দেন। বিবিসির খবরে বলা হয়, একটি ট্রাকে করে আরোহীরা একটি মুসলিম ধর্মীয় উৎসব শেষে মালি থেকে নিজ দেশে ফিরছিলেন। পথে মরুভূমির এক প্রত্যন্ত এলাকায় ট্রাকটি বিকল হওয়ার পর এক পর্যায়ে পিপাসায় এতগুলো মানুষের মৃত্যু হয়। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু কিছুক্ষণ পর মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। বিভিন্ন সীমান্ত দিয়ে আবারও পুশিনের চেষ্টা বিএসএফের, শক্ত অবস্থান নিয়েছে বিজিবি। রাজপথের আন্দোলনে ককরোচ জনতা পার্টি, তরুণদের সাথে বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণ। এই ছিল এখনকার মতো। এরপর রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।